রংপুর এবং খুলনাতে। তো রংপুরে ব্যাপকভাবে বেড়েছে, আপনারা ফিগার থেকে দেখেছেন। আর খুলনা কিন্তু আগে এই অবস্থানে হয়তো ছিল, আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। আর সিলেট, রাজশাহী সবচেয়ে কম অর্থনৈতিক ইউনিটের সংখ্যা। আমরা যদি লোকালিটি ওয়াইজ অর্থাৎ রুরাল আরবানে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই খুবই ইন্টারেস্টিং ফিগার। সেটি হচ্ছে যে 72%, 72% ইকোনমিক ইউনিট কিন্তু গ্রামে, যেটি বর্তমান সরকারের যে রুরাল ফোকাসড ইকোনমিক ডেভেলপমেন্ট যেটি বলে থাকেন, তার হয়তো এটা একটা উল্লেখযোগ্য দিক যে 72% ইকোনমিক ইউনিট গ্রামে অবস্থিত, আর 28% ইকোনমিক ইউনিট হচ্ছে শহরে অবস্থিত। আর আরবানে যদি টোটাল 100-র মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু কলাম কলাম পার্সেন্টেজ, 100-র মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে ঢাকাতে সবচেয়ে বেশি, অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ছিল আর কি এরকমই। তো এখানে একটা বিষয় বলে রাখা উল্লেখ্য যে আরবান বলতে আমরা 4টা বিষয়কে এখানে নিয়েছি। সেটি হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা হেডকোয়ার্টার্স এবং উপজেলা পৌরসভা বলতে আমরা যেই উপজেলাগুলি পৌরসভা আছে, সে উপজেলা হেডকোয়ার্টারগুলি সেগুলি কিন্তু পৌরসভার মধ্যে আছে আর কি। আর শুধুমাত্র যেই উপজেলাগুলি পৌরসভার বাইরে, সেই উপজেলাগুলিকে আমরা উপজেলা হেডকোয়ার্টার্স বলছি এবং তাদেরকে আমরা আরবান এরিয়াতে নিয়ে এসেছি। এবং এটাই অ্যাজ ইউজুয়াল আমাদের পপুলেশন সেন্সাসে এই ডেফিনেশন ফলো করা হয়। রুরাল গভর্নমেন্টে একটু ভিন্ন, তবে আমরা তাদের যে রিকোয়ারমেন্ট ছিল আমাদের স্টিয়ারিং কমিটিতে আলোচনা হয়েছে, সেইভাবে আমরা তথ্য দিতে পারবো এবং এখানেই আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আগে দেখিয়েছি আরবান রুরাল যে চিত্রটা, সেটি কিন্তু এখানে আমাদের ডিটেলস আরেকটা টেবিলে দেয়া আছে আর কি। এবং আমরা যদি এখানে দেখি যে টোটাল আরবানের মধ্যে কোন এরিয়াতে কত পার্সেন্ট, সিটি কর্পোরেশনে 11%, 11.7, এবং পৌরসভায় আছে 14.8% প্রতিষ্ঠান, এবং উপজেলা হেডকোয়ার্টারে আছে মাত্র 1.4%। এটা কিন্তু আমি আবারও বলছি যে এইখানে শুধুমাত্র ওই উপজেলাগুলি আছে যাদের পৌরসভা নাই। এই মোটামুটি ডাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বিস্তারিত তথ্য রিপোর্টে আছে। পরে আপনারা রিপোর্ট স্টাডি করে আশা করি জেনে নেবেন, এবং ক্রয় কোয়ারিজ থাকলে আমরা আপনাদের সামনে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। তা আমাদের যে সামারি ফাইন্ডিংস আমরা যে পেয়েছি এই সুমারি থেকে, যে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত 10 বছরে অর্থনীতিতে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ব্যাপক বৃদ্ধি হয়েছে। আগেই যেটি দেখানো হয়েছে 37 লাখ থেকে বেড়ে এটি প্রায় 80.87, প্রায় 81 লক্ষের মতো হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ছিল যে রিজিওনাল যে ভেরিয়েশন, আমরা দেখেছি যে অতীতে যেভাবে ছিল, কম্পোজিশনটা যেরকম ছিল, এখনও কিন্তু কম্পোজিশনটা প্রায় সেরকম। আমি যদি পিছনে একটু যাই তাহলে এটা দেখা যাবে। এখানে দেখেন যে এখানে যেরকম ভেরিয়েশন আছে কাছাকাছি, কিন্তু ঢাকায় একদম কোইন্সিডেন্সলি সেম। আগে ছিল 32.2%, এখনও কিন্তু 32.2%। নাম্বার অনেক বেড়েছে, বাট স্টিল ভেরিয়েশন এক্সিস্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি ভেরিয়েশন থাকলেও কিন্তু ব্যাপক রিজিয়নে ব্যাপক উন্নতি হয়েছে, যে ট্রেডিং এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার ইউনিটের সংখ্যা ব্যাপক বেড়েছে। এবং গুরুত্বপূর্ণ আরেকটা ফাইন্ডিংস হচ্ছে যে বাংলাদেশ ইকোনমি কিন্তু এখন শক্তিশালী পর্যায়ের দিকে যাচ্ছে। কিভাবে? যে আমাদের আগে ছিল পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের সংখ্যা 15 লাখ, যেটি বেড়ে সম্ভবত 30 লাখ, যেটি বেড়ে এখন 45 লাখের মতো। অর্থাৎ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট যত বেশি বাড়বে, আমরা ধরে নিতে পারি আর কি অ্যাপারেন্টলি যে ইকোনমি আস্তে আস্তে স্ট্রঙ্গারের দিকে যেতে থাকে। তো বাংলাদেশ ইকোনমিও তাই ফলো করতেছে। এবং হাউজহোল্ড বেসড ইকোনমি একটা রেপিড এক্সপানশনের দিকে। এর অন্যতম কারণ হচ্ছে এর পরের ফাইন্ডিংসে আমরা যদি যাই, দেখা যাচ্ছে রুরাল ইকোনমি হ্যাজ বুস্টেড আপ উইথ হাইয়ার গ্রোথ ইন নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। আপনারা দেখেছেন যে রাজশাহী, রংপুর ব্যাপক পরিমাণে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে, এবং সেটি কিন্তু হাউজহোল্ড ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের সংখ্যা। আর আরেকটা বিষয় রিপোর্টে আছে যে সার্ভিস সেক্টর ইকোনমির মধ্যে ব্রডলি যদি আমরা ক্লাসিফাই করি ন্যাশনাল অ্যাকাউন্টসের ভাষায় 3টি ভাগে ভাগ করা হয়। যথা একটা হচ্ছে যে
এগ্রিকালচার, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে সার্ভিস। তো এই রেজাল্টে দেখা গেছে সার্ভিস সেক্টর স্টিল মানে ডমিনেটিং পর্যায়ে আছে। এটিও অর্থনীতির জন্য ভালো আমার মনে হয়, স্যাররা হয়তো আরও বিশ্লেষণ করে বলতে পারবেন। আর আমাদের যে পলিসি ইমপ্লিকেশন, আমরা এই রিপোর্টের শেষে এটি একটি নতুনত্ব আমাদের এই সেন্সাস থেকে, যে আমাদের প্রিলিমিনারি রিপোর্টে আমরা চেষ্টা করেছি ডাটাকে অ্যানালাইসিস করে আমাদের বিখ্যাত, আমাদের এর সাথে যারা জড়িত ছিলেন টেকনিক্যাল কমিটির আমাদের শ্রদ্ধেয় প্রফেসরগণ, ওনারা এবং আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে দেখেছি যে যেই পলিসি ইমপ্লিকেশন সেটি হচ্ছে যে নন ফার্ম সেক্টরকে নাশ্চার করা উচিত এবং এটাকে স্ট্রংলি সাপোর্ট করা উচিত, যেহেতু এটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ইনফর্মাল সেক্টরের দিকেও নতুন কোনো পলিসি অ্যাডপ্ট করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং নর্দার্ন এরিয়াতে যে মঙ্গা বলা হতো সেটি কিন্তু এখন আর নাই, এবং আমাদের ইয়াতেও বলে সেই ফাইন্ডিংসে এটা মূলত ইনফর্মাল সেক্টর অ্যাক্টিভিটি বাড়ছে এবং সেদিকে নতুন কোনো পলিসি অ্যাডপ্ট করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে রংপুরে স্পেশালি যেই পলিসিগুলি আছে সরকারের, সেটিকে স্টিল কন্টিনিউ করা যেতে পারে, ফার্দার স্ট্রংও করা যেতে পারে, যেহেতু এটি ভালো কাজ দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তো এই মোটামুটি আমার উপস্থাপনা। আজকের এই অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন, ধৈর্য ধরে আমাদের উপস্থাপনা শুনেছেন। সবসময় স্যারেরা আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এবং প্রজেক্ট টিম তথা বিবিএস সিট বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সচিব মহোদয়ের নিকট, যার গতিশীল নেতৃত্বে নতুন নতুন আইডিয়ার জন্য আমরা যেই সুমারের রেজাল্ট অতীতে 2 বছর পরে দেওয়া হতো সেটি আমরা 6 মাসের আগেই 5 মাসের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। আমাদের মহাপরিচালক মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং যার নেতৃত্বে সার্বিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বিনিয়োগ বোর্ডের সম্মানিত এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয়ের নিকট, যিনারা এই তথ্য ব্যবহার করে দেশের নতুন নতুন পলিসি ডেভেলপ করবেন, এবং এফবিসিসিআইয়ের নিকট কৃতজ্ঞ। স্যার বলেছেন যে উনি একদম শুরু থেকে আমাদের সাথে ছিলেন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছে, বন্ধুদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এই শুমারির প্রত্যেকটা বিষয়ে তারা সার্বক্ষণিকভাবে আমাদের পাশে ছিলেন, রিপোর্ট করেছেন, কোথাও কোনো ভুল থাকলে সেটিও ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আশা করি আমাদের এই স্ট্রং রিলেশনশিপ অদূর ভবিষ্যতেও বজায় থাকবে। পরিশেষে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় স্যারেরা বিশেষ করে ইউনিভার্সিটির এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এখানে এসেছেন, সময় দিয়েছেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রকল্প পরিচালক মহোদয়কে তার তথ্য সমৃদ্ধ সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, এবারে বিশেষ অতিথি মহোদয়গণের ভাষণ। আমি প্রথমেই বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী ডক্টর সৈয়দ আব্দুস সামাদ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর সৈয়দ আব্দুস সামাদ। দুঃখিত, ডক্টর সৈয়দ আব্দুস সামাদ স্যার, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অর্থনৈতিক শুমারি 2013 প্রাথমিক ফলাফল প্রকাশন বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম, প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি, বিশেষ অতিথি মাননীয় শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা বন্ধুবর ডক্টর মশিউর রহমান, অনুপস্থিত আছেন সভাপতি এফবিসিসিআই কাজী আকরাম উদ্দিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাগণ, উপস্থিত সুধী, সম্মানিত অতিথিবৃন্দ।
আমরা ইতিপূর্বে অনেক তথ্যবহুল উপস্থাপনা আমরা দেখলাম এবং বাংলাদেশ যে ক্রমান্বয়ে পরিসংখ্যানের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি যখন আমার পিএইচডি থিসিস লিখছিলাম 1978-79 সালে, তখন আমাদের পরিসংখ্যানের দৈন্য এমন ছিল যে জিডিপি স্ট্যাটিস্টিক্সও আমরা ঠিকমতো প্রণয়ন করতে পারতাম না। তারও 70-60% ইম্পিউটেড, অনুমান ভিত্তিক গেস্টিমেট করা হতো। এবং আমি যে বিষয়টিতে লিখছিলাম সেটার কোনো টাইম সিরিজ ডেটাই ছিল না। তার ফলে আমাকে ওই সাবজেক্ট চেঞ্জ করতে হলো 6 মাস পর। তো সেই কনটেক্সটে যদি আমি এখন বিচার করি তাহলে দেখব যে আমরা অনেক অনেক দূর আমরা এগিয়েছি, কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি। আজকের এই গুরুত্বপূর্ণ ডিসেমিনেশন সেমিনারের অংশগ্রহণ করতে পেরে আমি সেজন্য আনন্দিত। আমরা জানি যে বাংলাদেশে অর্থনৈতিক শুমারি বা অন্য সব শুমারি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এটি 1 দশকের একটি সুযোগ। এই শুমারি হতে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি ও কাঠামোগত একটি সুসমন্বিত তথ্য উপাত্ত আমরা পেয়েছি, যা আমাদের তথ্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে। বলা বাহুল্য, জাতীয়, আন্তর্জাতিক বা স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়নে এ সকল তথ্য ছাড়াও বিবিএস কর্তৃক প্রণীত আর্থসামাজিক ও জনতাত্ত্বিক সকল পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। বলা হয়ে থাকে যে ইনফরমেশন ইজ পাওয়ার, এবং সেখানে সেই ইনফরমেশনকে সে মূল্য সংযোজন করার ব্যাপারে যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের যে কি গুরুত্ব সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু আপনারা সেটা সবাই জানেন, যদিও অনেকে বলে লাইজ, ড্যামড লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল লাইজ, দ্যাট ইউ টর্চার দি ডেটা সাফিসিয়েন্টলি অ্যান্ড ইট উইল কনফেস। পুলিশ যেমন থানায় নিয়ে গিয়ে আসামিকে বেদম প্রহারের পর তখন সে কনফেস করতে থাকে। বাট আমি মনে করি যে একটা সংখ্যা 1000 পৃষ্ঠার কথা বলতে পারে। 1000 পৃষ্ঠা নিয়ে আপনি এমনও হতে পারে। কাজে নাম্বারস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি নিজে একজন কোয়ান্টিটেটিভলি ওরিয়েন্টেড পারসন এবং সেই জন্য হয়তো আমার একটা বায়াস আছে এবং আমি অনেক দীর্ঘ লেখা পড়তে পারি না, ধৈর্যচ্যুতি হয়। সো এই একটা হ্যাপি ব্লেন্ড অফ বোথ এটার প্রয়োজন আছে। অর্থনৈতিক শুমারি প্রাপ্ত প্রাথমিক ফলাফলের উপর ভিত্তি করে কিছু কি ফাইন্ডিংস দেখলাম, উপস্থাপক দেখালেন। আমরা জানি যে শুমারি একটি বৃহৎ কর্মযজ্ঞ, যা সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত দুরূহ, বিশেষত যেখানে প্রচুর ইনফর্মাল ও আনঅর্গানাইজড অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা, প্রতিষ্ঠান বা ইউনিট বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অথচ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সহ জাতীয় অর্থনীতিতে ছোট বড় সকল এককের গুরুত্ব অনস্বীকার্য। আমি বিবিসিএসকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা বৃহৎ পরিসরে পুনঃপ্রতিষ্ঠিত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বলিষ্ঠ নেতৃত্বে আন্তর্জাতিক মান বজায় রেখে এ ধরনের প্রকল্পের মূল কার্যক্রমটি সুসম্পন্ন করে অনেক পথ অগ্রসর হয়েছেন ও তার একটি ল্যান্ডমার্ক আজকের এই ডিসেমিনেশন সেমিনার। এই সকল তথ্যপাত্য হতে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক প্রসার ঘটেছে এবং কাঠামোগত রূপান্তর ঘটেছে, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। যেখানে সার্ভিসেস সেক্টর প্রিডমিনেন্ট, সেটা অনেকে আমাকে বলে যে বাংলাদেশের জিডিপি স্ট্রাকচার দেখলে মনে হয় এটা একটা হাই মিডল ইনকাম ইকোনমি, যে সার্ভিসেস 60-70%, এগ্রিকালচার
সে 18-20%, ইন্ডাস্ট্রি 40%। এই স্ট্রাকচার অনুন্নত দেশের স্ট্রাকচার না। ট্রেডিশনাল আমরা যখন ছাত্র ছিলাম পড়েছি যে প্রিডমিনেন্টলি যে প্রাইমারি প্রডিউসিং কান্ট্রিজ এগ্রিকালচার 60% অ্যান্ড সো অন। তো স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন হয়েছে এবং হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমরা এখনও দুর্বল আছি আমি মনে করি, সেটা হচ্ছে যে কোর ম্যানুফ্যাকচারিং। সেখানে কিন্তু বাংলাদেশ বেশি এগোয় নেই। যাই হোক, এটা সত্যই অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে ক্রমশ আমরা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসছি। দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে বাংলাদেশের রেকর্ড উজ্জ্বলতম দারিদ্র্য নিরসনে বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে। আমরা সবার চেয়ে ভালো ফলাফল দেখাতে পেরেছি গত 10 বছরে, এবং দারিদ্র্যের যে প্রকোপ আমরা ক্রমান্বয়ে কমিয়েছি এবং এটা দৃশ্য